দেখা করে আসার আগে বাবাকে বারবার সতর্ক করেছে এখানে না আসতে। মেয়ের কথা শুনে বিদায়ের সময় কেঁদে বুক ভাসিয়েছিল তার বাবা। বাবা তার জন্য কাঁদছে, এই দৃশ্য দেখে ওর মন হলেই হৃদয় তৃপ্ততায় ছেয়ে যায়। মেহেক মনে মনে কথাটা ভাবছে। সে সময় আবার আওয়াজ পেল বাগান থেকে, বলছে ওই লোকটা আমার মনকে মেরে ফেলছে, আমাকেও বাঁচতে দিবে না, কে কোথায় আছো বাঁচাও। কথাটা শুনতে পায়। মেহেক মনের নাম শুনে এবার শিওর হয় এটা তার বাবার আওয়াজ। আচ্ছা, বাবা এসব কি বলছে? মেহেক কথাটা বিড়বিড় করে বলে সময় নষ্ট না করে দৌড় দিল। সিকান্দার মির্জার চিৎকার শুনে মেহেক দৌড়ে বাগানের দিকে ছুটে যায়। বাগানে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে বাবা বলে চিৎকার করে জড়িয়ে ধরে। সিকান্দার মির্জা মেয়েকে দেখে বললেন, মা, তুই এখানে এসেছিস কেন? পালিয়ে যা মা, ও তোকে বাঁচতে দিবে না, পালিয়ে যা মা। কথাটা বলার সাথে সাথে কেউ সে মেহেককে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কে ধাক্কা দিয়েছে মেহেক তা দেখার জন্য সামনের দিকে তাকিয়ে চমকে ওঠে। কারণ ছুরি হাতের সামনে মুখোশধারী একজন ওর বাবার কাছে এগিয়ে যাচ্ছে। মেহেক কিছু বোঝার আগেই সে সিকান্দার মির্জার বুকে থেকে পেট পর্যন্ত ছুরি দিয়ে টান দেয়। মুহূর্তের মধ্যে সিকান্দার মির্জা মাটিতে লুটিয়ে পড়ে। তা দেখে মেহেক বাবা বলে চিৎকার দিলে মুখোশধারী লোকটা মুখোশ খুলে হাসতে থাকে। ওদিকে মেহেক কণ্ঠ শুনে লোকটির দিকে তাকিয়ে মুখোশের আড়ালে মানুষটাকে দেখে হতভম্ব হয়ে যায়। প্রিন্স, আপনি? মেহেকের মুখে থেকে এই শব্দ বের হয়ে আসে। মুখোশের আড়াল থেকে প্রিন্স বের হয়ে বিদঘুটে হাসি দেয়। মেহেক প্রিন্সের মুখে এমন বিদঘুটে হাসি দেখে চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে যায়। মেহেক ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। সেজন্য কেমন অস্থির লাগছে, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে আসছে। এসির মধ্যেও মেহেকের সম্পূর্ণ শরীর ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। মেহেক এখনো কাঁপছে। এটা কি স্বপ্ন ছিল? কিন্তু স্বপ্ন এমন জীবন্ত হয় কি করে? মেহেকের কাছে মনে হচ্ছিল না এটা স্বপ্ন, মনে হচ্ছিল সব বাস্তব, ওর চোখের সামনে ঘটনাগুলো ঘটছে। স্বপ্ন দেখে মেহেকের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানির বড্ড তৃষ্ণা পেয়েছে, কিন্তু বিছানার পাশে টি টেবিলে পানির গ্লাস রাখা আছে, কিন্তু নেওয়ার মতো শক্তি পাচ্ছে না। অন্যদিকে মেহেকের চিৎকার শুনে প্রিন্সের ঘুম ছুটে যায়। প্রিন্স তাকে মেহেককে বসে কাঁপতে দেখে। কি হয়েছে সোনা? খারাপ স্বপ্ন দেখেছ? এসো আমার কাছে, এসো, দেখবি সব ঠিক হয়ে যাবে। মেহেক প্রিন্সের কথা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার বোনকে মারবেন না, ওর কিছু করেনি, ওকে ছেড়ে দিন। মেহেকের কথা শুনে প্রিন্স কিছুটা ঘাবড়ে যায়। কিছু একটা ভেবে টি টেবিলে থেকে পানির গ্লাস নিয়ে মেহেকের মুখের সামনে ধরে। মেহেকের তৃষ্ণা গলা শুকিয়ে কাঠ হয়েছিল। প্রিন্স মুখের সামনে পানি ধরতে কিছু না ভেবে ঢক ঢক করে তা পান করে নেয়। মেহেকের পান করা শেষ হলে প্রিন্স পানির গ্লাস রেখে মেহেকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, সোনা, মনে কিচ্ছু হয়নি, আর হবেও না, তুমি ভয় পেও না। মেহেকের কানে প্রিন্সের কোনো কথাই যাচ্ছে না। সে বিড়বিড় করে বলছে, আমার বাবাকে ছেড়ে দিন, মুনকে ছেড়ে দিন, ওদের মারবেন না। প্রিন্স ওকে বিড়বিড় করতে দেখে টেনে বুকে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এমন করে না বউ, একটু ঘুমাতে চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। তোমার এই মুহূর্তে ঘুমের প্রয়োজন, ঘুমালে দেখবে সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর প্রিন্স মেহেকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ভাবছে কি এমন স্বপ্ন দেখেছে যে আমাকেও ভয় পাচ্ছে। ইস, এখনো কাঁপছে জানটা। কথাগুলো ভাবতে ভাবতে প্রিন্সের চোখে পড়ে সামনের দেয়াল ঘড়ির দিকে। তাকিয়ে দেখে রাত 3টা বাজে। তার মানে ভালোবাসাবাসি শেষ করে ঘুমিয়েছে মাত্র আধা ঘন্টাও হয়নি। প্রিন্স মেহেকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চলে যায় কয়েক ঘন্টা আগে। প্রিন্স মুনকে নিয়ে বাসায় ফেরার পর মেহেককে চিন্তিত দেখে ওর ভালো লাগছিল না। তাই তো রুমে এসে প্রিয়তমার ওষ্ঠীর সুধা পান করে। মেহেক প্রথমে কিছু না বললেও শেষের দিকে ওকে বাধা দিলে প্রিন্স রাগ করে মেহেকের ঠোঁট কামড়ে ধরে। এতে মেহেক ব্যথা পেলে প্রিন্স মেহেকের ওষ্ঠ থেকে ব্যথা শুষে নিতে চেষ্টা করে। কিছুক্ষণ পরে প্রিন্স মেহেককে রোমান্টিক অত্যাচার থেকে মুক্তি দেয়, তবে তা অল্প সময়ের জন্য। প্রিন্স যমুনা ফিউচার পার্কে থেকে মনের জন্য শপিং করার সময় মেহেকের জন্য একটা নীল রঙের গাউন নিয়ে এসেছিল। সেটা মেহেকের হাতে দিয়ে আধ ঘন্টার মধ্যে পরে সেজেগুজে রেডি হয়ে ওর সামনে হাজির হতে বলে। মেহেক অনিচ্ছা সত্ত্বেও প্রিন্সের কথা মতো রেডি হতে যায়। সে সুযোগে প্রিন্স সম্পূর্ণ রুমের মধ্যে লাল নীল লাল শেপ মোমবাতি জেলেও বেলুন দিয়ে সাজিয়ে ফেলে। মন বাহিরে থেকে খেয়ে এলো, প্রিন্স খায়নি, বরং মেহেক এবং ওর জন্য খাবার প্যাক করে নিয়ে এসেছে।
প্রিন্স মেহেকের সাথে ক্যান্ডেল লাইট ডিনারের ইচ্ছে ছিল বলে। মোমবাতি সবগুলো জ্বালানো শেষ হলে প্রিন্সের কানে খুট করে দরজা খোলার শব্দ আসে। শব্দ শুনে সামনে তাকিয়ে মেহেককে গাউন পরে ড্রেসিং রুমে থেকে বের হতে দেখে প্রিন্সের ঘোর লেগে যায়। গাউনটি কেনার সময়ও প্রিন্স ভাবিনি এটা পরার পর তার পরিটাকে এত সুন্দর আবেদনময়ী লাগবে যে মেহেকে থেকে চোখ ফেরানো দায় হয়ে যাবে। এই নীলপরিটা শুধুই একান্ত ওর কথাটা ভাবতেই প্রিন্সের হৃদয়ে এক ধরনের প্রশান্তি বয়ে যায়। প্রিন্স এক পলকে মেহেকের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিচ্ছে আর মনে মনে বলছে, তোমার খোপার গোলাপ ফুল উকি দিয়ে আমায় যেন নেশাগ্রস্ত করতে ব্যস্ত। স্লিভলেস গাউনে তোমাকে কতটা আবেদনময়ী লাগছে বলে বোঝানো যাবে না। তার সাথে তোমার ওই টানা টানা মায়া চোখে কাজল, নিজেকে তোমার চোখকে সাজাতে পেরে ধন্য মনে হয়েছে। আজ গোলাপি ঠোঁটের যত প্রশংসা করব কম হয়ে যাবে। আজ আমাকে ঘায়েল করতে তোমার গোলাপি ঠোঁট রক্ত জবাই সেজেছে। তোমার নাকে ডায়মন্ডের নোজ প্রিন্টে মোমের আলোতে ঝলমল করে তোমার রূপের কথা জানান দিচ্ছে। তোমার সবকিছু মিলিয়ে যেন আমাকে আহ্বান করছে তোমার নেশে আসক্ত হতে। মেহেক ওর দিকে প্রিন্সকে এমন নেশাগ্রস্ত ভাবে তাকাতে দেখে অস্বস্তি বোধ করছিল। তাই প্রিন্সের দিকে থেকে নজর ফিরিয়ে রুমের অন্য পাশে তাকালো। মেহেক রুমের মধ্যে তাকিয়ে চমকে ওঠে। মেহেক এতক্ষণে খেয়াল করে সম্পূর্ণ রুমের মধ্যে বেলুন ও মোমবাতি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু কেন এই সাজ তা ভেবে পাচ্ছে না। অন্যদিকে মেহেককে চমকানো দৃষ্টি দেখে প্রিন্সের নেশা কেটে গেছে। প্রিন্স ধীরে ধীরে মেহেকের কাছে গিয়ে চোখের সামনে তুড়ি মেরে ওর হাত ধরে রুমের বাইরে নিয়ে এসে সোফার সামনে দাঁড় করিয়ে দিল। তারপর সোফায় বসতে ইশারা করে। মেহেক বসার জন্য প্রিন্সের ইশারা পেয়ে সামনে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সোফার সামনে তাকিয়ে দেখে টি টেবিলের মাঝে ক্যান্ডেল লাইট জ্বালানো, তার পাশে কয়েক ধরনের চাইনিজ খাবার সাজিয়ে রাখা। দেখে বোঝা যাচ্ছে এখানে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন চলছে, কিন্তু কেন এই আয়োজন মেহেক বুঝতে পারছে না। যেখানে মন বলল সে খেয়ে এসেছে, তাহলে নিশ্চয়ই ওর বোন প্রিন্সকে রেখে খায়নি। তাহলে খেয়ে এসে কেন আবার এসব করছে? আর হঠাৎ করে স্লিভলেস গাউন পরতে বলা, গোলাপ ফুল দেওয়া, বেলুন ও ক্যান্ডেল দিয়ে সম্পূর্ণ রুম সাজানোর মানে কি? আজকে কি কোনো বিশেষ দিন আছে? অবশ্য প্রিন্সের মতো খুনিদের বিশেষ দিন বলে কিছু থাকে কিনা তা মেহেকের জানা নেই। মেহেক যখন এমন আকাশ কুসুম ভাবছিল, সে সময় প্রিন্স ওর পিছনে গিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, তার সাথে খোলা পেট আমাকে চুম্বকের মতো আকর্ষণ করছে। তোমার মাঝে ডুবে যেতে ইচ্ছা করছে, কিন্তু তাড়াহুড়ো করতে চাচ্ছি না। তুমি তো পালিয়ে যাচ্ছ না। তাছাড়া আমার পেট এই মুহূর্তে রোমান্স করতে দিতে নারাজ। সে ক্ষুধার্ত বিউটিফুল লেডি। ক্ষুধায় আমার পেটে অলরেডি ইঁদুর লাফালাফি শুরু করে দিয়েছে। প্লিজ সিট। মেহেক প্রিন্সের কথা শুনে ভেংচি কেটে মনে মনে বলল, ঢং দেখে বাছি না। আরে হতচ্ছাড়া, আমি কি তোকে রোম্যান্স করতে বলেছি না নিষেধ করেছি? আমার মাথা না খেয়ে যত পারিস খাবার খানা। কিন্তু প্রিন্সের সামনে কিছু বলল না। প্রিন্স মেহেককে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ওকে সোফায় বসিয়ে দিয়ে ওর সামনাসামনি চেয়ার টেনে বসে বলে, তুমি জানো তোমার সাথে ক্যান্ডেল লাইট ডিনার করবো, সেই জন্য লিটল অ্যাঞ্জেলের সাথে খাইনি। বেচারি আমাকে কতবার জোর জবরদস্তি করেছে, তবুও খাইনি। মেহেক প্রিন্সের কথা শুনে কিছু বলল না। প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে ওকে বলল, সোনা, এত চুপচাপ বসে আছো কেন? কিছু তো বলো। তোমার মুখের মিষ্টি মিষ্টি কথা শুনে কান দুটো ধন্য করি। মেহেক প্রিন্সের কথা শুনে বিড়বিড় করে বলল। বেশি মিষ্টি শরীরের জন্য ক্ষতিকর। প্রিন্স মেহেককে বিড়বিড় করতে দেখে বলে, এই কি বলছো? শুনতে পাচ্ছি না তো। তবে তোমার ঠোঁট নাড়তে দেখে আমার পিপাসা পেয়ে গেল। আর আজকে তোমাকে যা হট লাগছে না, বলে বোঝাতে পারবো না। তোমাকে দেখে আমার তৃষ্ণা বেড়ে গেছে। মনে হচ্ছে কাছে এনে টুপ করে খেয়ে ফেলি। প্রিন্সের এসব অশ্লীল কথা শুনে মেহেকের কাছে প্রিন্সকে বিরক্তিকর লাগছে। এই লোকের মুখে কিছু আটকায় না, লাজ লজ্জা বলতে কিছু নেই, নির্লজ্জ একটা। অন্যদিকে প্রিন্স মেহেকের চোখে মুখে বিরক্ত দেখে আর কথা বাড়ালো না। আজকে অনেক সময় হাতে আছে, তাই এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে গেলে সমস্যা। কথাটা ভেবে প্রিন্স মেহেকের প্লেটে খাবার তুলে দিয়ে নিজের প্লেটেও কিছু খাবার নেয়। আগে পেটকে তো শান্তি দেখ, তারপর না হয় অন্য কিছু নিয়ে ভাবা যাবে। এদিকে সে কখন প্রিন্স মেহেকের প্লেটে খাবার তুলে দিয়েছে, কিন্তু মেহেক খাবার প্লেটের মধ্যে চামচ দিয়ে নাড়াচাড়া করছে, কিছু মুখে দিচ্ছে না। প্রিন্স তা দেখে নিজের কাছে মেহেকের প্লেট টেনে নেয়।
প্লেট টেনে নিয়ে ওখান থেকে খাবার নিয়ে মেহেকের মুখের সামনে তুলে ধরলো। মেহেক প্রিন্সের কাণ্ড দেখে মেজাজ খারাপ লাগলেও কিছু বলতে পারছে না। কারণ এক, সে কিছু বললেও লাভ হবে না, প্রিন্সের যা করার সে যে করে হলেও তা করবেই। আর দ্বিতীয়ত হচ্ছে, মেহেক প্রিন্সের কথা না শুনলে ওর বোনের ক্ষতি করবে বা হুমকি দেবে। সব দিক থেকে মেহেকের হার। এসব চিন্তা করে মেহেককে সবসময় প্রিন্সের কথা মতো কাজ করতে হয়। যেমন এখন অনিচ্ছা সত্ত্বেও প্রিন্সের হাত থেকে চুপচাপ খাবার মুখে নিল। অন্যদিকে প্রিন্স মেহেককে কয়েকবার খাওয়ানোর পর বলল, জান, এটা তো ঠিক না। তুমি বড্ড স্বার্থপর মেয়ে। মেহেক প্রিন্সের কথা শুনে ওর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। তা দেখে প্রিন্স মন খারাপ করে বলল, জান, শুধু আমি তোমার মুখে খাবার তুলে দিচ্ছি, এটা কিছু হলো? তুমি বলো। এই এতক্ষণে তুমি তো আমার মুখে একবারও খাবার দিলে না। মেহেক প্রিন্সের কথা শুনে মনে মনে বলল, আহ মরণ, আমি যেন ওনার হাতে কত খেতে চেয়েছি। নিজেই জোর করে খাওয়াবে আর কথা শোনাবে, আর উনি যেন কচি খোকা, একা একা খেতে পারে না, তাই ওনাকে মুখে তুলে দিতে হবে। কথাটা ভেবে থম মেরে বসে আছে। প্রিন্স মেহেকের এমন নির্লিপ্ততা দেখে রাগ হচ্ছে, কিন্তু রাগ করে এই সুন্দর মুহূর্ত নষ্ট করতে চাচ্ছে না। কিন্তু এত সহজে তো মেহেকের নির্লিপ্ততা মেনে নেবে না। সেজন্য প্রিন্স মেহেককে শুনিয়ে শুনিয়ে বলল, জান, তোমাকে তো বলা হয়নি, মনকে আজকে যমুনাতে নেয়াতে কতটা খুশি হয়েছে সে। সারাক্ষণ হইচই করে আমাকে মাতিয়ে রেখেছে। আচ্ছা শোনা, ওকে আমাদের বাড়ির পিছনে নিয়ে গেলে কেমন হয়? ওই যে পিছনে ছোট্ট দিঘিটা আছে না? মেহেক প্রিন্সের কথা শুনে চমকে ওঠে। তা দেখে প্রিন্স বলে উঠল, ভালো হয় তাই না? মন তো কুমির দেখতে ভীষণ ভালোবাসে। আমাদের বাড়ির পিছনে যে কুমিরের ডেরা আছে, তা দেখলে ভীষণ খুশি হবে তাই না জান? মেহেক প্রিন্সের কথা শুনে আঁতকে উঠেছে। এই লোক হাসতে হাসতে মানুষ খুন করতে যেমন পারদর্শী, তেমনি হাসতে হাসতে ছেড় দিতে ভালো পারে, যেমন এখন ওকে দিচ্ছে। কথাটা ভেবে তাড়াহুড়া করে নিজের প্লেট থেকে খাবার নিয়ে প্রিন্সের মুখের সামনে ধরে। প্রিন্স মুচকি হেসে বলে, আরে আস্তে, আমাকে কি রাক্ষস মনে হচ্ছে? কথাটা বলে খাবারটুকু ঠিকই মুখে নেয়। মেহেক প্রিন্সের কথা শুনে মনে মনে বলে, আরে বেটা, তোকে রাক্ষস মনে হওয়ার কি আছে? তুই তো আস্ত একটা মানুষ খেকো রাক্ষস। সে সময় প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে বলল, কিছু বললে আমায়? মেহেক দ্রুত মাথা নাড়িয়ে ইশারায় না বোঝায়। কিছুক্ষণ পর দুজনের খাওয়া দাওয়া শেষ হলে মেহেক সব গুছিয়ে টলিতে তুলে রুমের বাহিরে আসে। সবকিছু কিচেনে রেখে মনের রুমে উকি দিয়ে মনকে ঘুমাতে দেখে নিজের রুমে আসলো। প্রিন্স এতক্ষণ রুমে পায়চারি করছিল। মেহেক রুমে এলে তাকে দেখে স্লো ভলিউমে গান ছাড়লো। মেহেক প্রিন্সের কাণ্ড দেখে মেজাজ খারাপ হচ্ছে। এত রাতে গান প্লে করার মানে আছে? এখন ঘুমানোর সময়, তাকিয়ে লোক জানে না। কথাটা ভেবে মোহকে প্রিন্স উপেক্ষা করে বিছানার দিকে এগিয়ে যায়। প্রিন্স ওকে বিছানায় যেতে দেখে দ্রুত মেহেকের সামনে এসে হাত ধরে টান দেয়। তাতে মেহেক প্রিন্সের বুকের উপর আছড়ে পড়ল। প্রিন্স সুযোগ পেয়ে মেহেককে দুই হাত দিয়ে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোমার দিকে তাকিয়ে তোমার দিকে তাকিয়ে ঠিক থাকতে কষ্ট হচ্ছে জান। তোমাকে দেখে আমার মাথা নষ্ট হবার উপক্রম হয়েছে, তাই আমাকে শান্ত করার দায়িত্ব তোমার। তোমাকে এই সাজে যা লাগছে না, বলে বোঝাতে পারবো না। মন চাচ্ছে এখানেই তোমার মাঝে ডুবতেই, কিন্তু না, আজকের সময়টা আমি পুরোপুরিভাবে উপভোগ করতে চাই জান। কথাটা বলে প্রিন্স মেহেককে নিয়ে গানের তালে তালে দুলছে। মেহেক প্রিন্সের কাণ্ড দেখে বুঝতে সমস্যা হচ্ছে না এই লোক ওর ঘুমের 12টা বাজিয়ে এই রাত দুপুরে ওর সাথে ডান্স করতে চাচ্ছে। কথাটা ভেবে মেহেকের মেজাজ খারাপ হয়ে গেল। তবু মনের মধ্যে রাগ চেপে মুখে আমতা আমতা করে প্রিন্সকে বলল, আমার ভীষণ ঘুম পেয়েছে, আজকে এসব বাদ দিলে হয় না? প্রিন্স মেহেকের কথা শুনে ইশারায় না বোঝায়। মেহেক প্রিন্সের সাথে না পেরে নাচের জন্য সম্মতি জানায়। প্রিন্স মেহেকের সাথে গানের তালে তালে ডান্স করছে বেশ কিছুক্ষণ হলো। এখন আর ওর শরীর নিতে পারছে না, খুব ক্লান্ত লাগছে। মেহেকের মুখের অবস্থা দেখে প্রিন্স যা বোঝার বুঝে গেছে। প্রিন্স ছট করে ওকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে যেতে থাকে আর ফিস ফিস করে বলতে থাকে, একটু অপেক্ষা করো জান, আমি তোমার সকল ক্লান্তি দূর করে দেব। কথাটা বলে মেহেককে বিছানায় শুয়ে দিয়ে মেহেকের উপর নিজের ভার ছেড়ে দেয়। মেহেক প্রিন্সের নিচে পড়ে চ্যাপ্টা হওয়ার জোগাড়। মেহেক প্রিন্সের দিকে তাকিয়ে বলল, আমাকে চাপা দিয়ে মেরে ফেলার প্ল্যান করেছেন নাকি?
প্রিন্স মেহেকের কথা শুনে তেমন পাত্তা দিল কিনা মনে হয় না। প্রিন্স মেহেকের গলায় মুখ গুজে ছোট ছোট চুমু দিচ্ছে আর নাক দিয়ে শরীর ঘ্রাণ শুকিয়ে নিচ্ছে। মাঝে মাঝে নাক দিয়ে গলায় বুকে ঘষাঘষি করছে। মেহেক প্রিন্সের এমন আক্রমণে বারবার কেঁপে কেঁপে উঠছে। প্রিন্স মেহেকের কাঁপন টের পেয়ে মুচকি হেসে গলা থেকে মুখ তোলে, কপালে গালে চুমু দিচ্ছে। এক সময় মেহেকের ঠোঁট দখল করে নেয়। আজকে প্রিন্স মেহেকের নেশায় পড়ে গেছে। এই নেশা এত সহজে কাটবে বলে মনে হচ্ছে না। কতক্ষণ কেটে গেছে কেউ বলতে পারবে না। প্রিন্স ঠোঁটে ঠোঁটে আলাপ শেষ করে মুখ থেকে আস্তে আস্তে নিচে নেমে ঘাড়ি গলায় ঠোঁটের স্পর্শ দিতে শুরু করে। মাঝে মাঝে হালকা কামড় বসিয়ে দিচ্ছে। তাতে মেহেকের কাঁপন আরও বেড়ে গেল। নিজের অজান্তেই মেহেক প্রিন্সকে নিজের সাথে জড়িয়ে ধরেছে। প্রিন্স যেন ওকে সম্মোহন করেছে, তাই তো আশেপাশের কিছু খেয়াল নেই, হারিয়ে যাচ্ছে গভীরে। এদিকে মেহেকের সম্মতি পেয়ে প্রিন্স তার প্রিয়তমার ভালোবাসা সাগরে ডুব দেয়। ভালোবাসাবাসী পার শেষ করে ঘুমিয়েছে। কিছুক্ষণ হয়েছে, তার মধ্যে মেহেকের চিৎকার শুনে প্রিন্সের ঘুম ভেঙে যায়। প্রিন্স মেহেককে বুকে নিয়ে কথাগুলো ভাবছিল। অন্যদিকে মেহেক ততক্ষণে ঘুমিয়ে পানি হয়ে গেছে। প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে কপালে চুমু দিয়ে বলল, সরি জান, তোমার দেখা দুঃস্বপ্ন পুরোপুরি সত্যি না হলেও আগামীতে অনেকটা সত্যি হবে। তুমি কি ভেবেছিলে সিকান্দার মির্জা কল করেছে আর তা আমি জানবো না? যেখানে তোমার প্রতিটি নিঃশ্বাসের খবর রাখি সেখানে এটা তো তুচ্ছ ব্যাপার। রবিনের মৃত্যু তোমাকে কষ্ট দিচ্ছে তা আমি জানি, কিন্তু ওর মৃত্যু হয়েছে বলে তুমি এখনো নিরাপদ আছো। কোনো কিছুর বিনিময়ে তোমাকে ও মনকে হারাতে চাই না। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার মধ্যে সরলতা বড্ড বেশি, যার জন্য তোমার আশেপাশের মানুষ তোমাকে বোকা বানিয়ে সুযোগ নেয়। আর আমি চাই না তোমার সরলতার সুযোগ নিক কেউ। তোমাকে ভবিষ্যতে শক্ত হতে হবে। তোমার উপর নির্ভর করবে মন এবং তোমার ভবিষ্যৎ। আর তোমাকে গড়তে আমাকে আরো কঠোর হতে হবে তা আমি জানি জান। সেই জন্য তোমার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তাছাড়া সামনে যা হবে তাতে তুমি হয়তো আমাকে ভুল বুঝবে, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় নেই। তবে আমার বিশ্বাস আমি থাকি বা না থাকি, কিন্তু একদিন তোমার ভুল ঠিক ভাঙবে। প্রিন্স আপন মনে কথাগুলো ভাবছে আর মেহেকের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। এই মায়াভরা নিষ্পাপ মুখটা দেখলে বুকের ভিতরে শীতলতা ছেয়ে যায়। কথাটা ভেবে মেহেকের কপালে ভালোবাসার উষ্ণ পরশ দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। 1 মাস পর। কিছুদিন ধরে মেহেকের কিছু ভালো লাগছে না। প্রায় রাতে মন ও বাবাকে নিয়ে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। প্রিন্স ওকে শান্ত করে ঘুম পাড়ায়। মেহেক একটা কথা ভেবে পাচ্ছে না, যে লোকটা ওর জীবনের দুঃস্বপ্নের কারণ সে কিনা ওকে ঘুম পাড়িয়ে দেয়। এটাও দেখার বাকি ছিল বোধহয়। তবে এত কিছুর পর এই ভেবে মনে স্বস্তি পায় যে এখান থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে। মেহেকের বিশ্বাস হতে চায় না কথাটা, তবে ওর বাবা ওকে কথা দিয়েছে যে করি হোক সে ওকে বন্দি জীবন থেকে মুক্ত করে দিবে। এই তো 1 সপ্তাহ আগে ছদ্মবেশে বাবা ভার্সিটিতে দেখা করতে এসেছে। মেয়েকে দেখে সিকান্দার মির্জা কেঁদে বুক ভাসিয়েছিল। সিকান্দার মির্জার মেহেকের কাছে জানতে চায় সে ওরা কেমন আছে। মেহেক ভালো আছে জানায়, কিন্তু বাবার মন মানতে চায় না। তাছাড়া তার বিশ্বস্ত ইনফরমার তাকে জানিয়েছে প্রিন্স ড্রাগ স্মাগলারদের সাথে জড়িত আছে। তাছাড়া খুন করা ওর নেশা। সে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, তবে মেয়ের কাছে এর সত্যতা জানতে চায়। তার ধারণা একজন স্বামীর সম্পর্কে সবচেয়ে ভালো জানেন তার স্ত্রী। তাই তো মেয়েকে প্রশ্ন করেন আদৌ এসব সত্যি কিনা। মেহেক বাবার কথা শুনে চুপ করেছিল, কিন্তু সিকান্দার মির্জার কথা হচ্ছে সে একবার ভুল করেছে। আসলে তখন সে টাকার মোহে অন্ধ ছিল, কিন্তু এখন তার কাছে তার মেয়েরা সব। তিনি আরও বলেন মেহেক হয়তো তাকে ক্ষমা করতে পারেনি, তাই কিছু বলছে না। মেহেক বাবার আকুতি মিনতি ভরা কথা শুনে বেশিক্ষণ চুপ করে থাকতে পারেনি। হয়তো এতদিন ওর অচেতন মন অস্থির হয়েছিল কথাগুলো কাউকে বলার জন্য, কিন্তু মনের জন্য উৎকণ্ঠা এবং প্রিন্সের ভয়ে এতদিন বলার সাহস হয়নি। হয়তো ও বলার মতো কাউকে পায়নি, কিন্তু আজকে সিকান্দার মির্জার আকুতি দেখেই হয়তো মেহেক নিজেকে সামলানোর চেষ্টা করলো না। এতদিন যে কথাগুলো বুকের ভিতরে জমা ছিল তা বাহিরে আসতে ব্যাকুল হয়ে গেছে।
তাই তো মেহেক ওর বাবার কাছে গড় গড় করে বিয়ের পর থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। মনের ওপরে কুকুর দিয়ে হামলা, রবিনের মৃত্যুর কথাও বাদ দেয়নি। কথাগুলো বলতে বলতে মেহেক কান্নায় ভেঙে পড়ে। সিকান্দার মির্জা মেয়েকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তার ভুলের জন্য আজকে মেয়েগুলো এই পরিস্থিতির শিকার হয়েছে, আর তার ভুলের কারণে এমন জঘন্য লোক তার মেয়েদের জীবনে আগমন ঘটেছে এবং ওদের কষ্ট দেওয়ার সাহস পেয়েছে। আজকে তার অর্থের লোভেই তার মেয়েদের জীবন হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইস, কেন যে সময় থাকতে সাবধান হইনি। মারে, আমাকে ক্ষমা করে দে। তোদের এই অবস্থার জন্য আমি দায়ী। তবে তোকে কথা দিচ্ছি, যে করেই হোক ওই শয়তানের কবল থেকে তোদের আমি উদ্ধার করবই। তোদের দুই বোনকে বাঁচাতে যদি আমার জীবন দিতেও হয়, তাও পিছু হাঁটবো না। বাবা, আমাদের জীবনের বিনিময়ে তোমার ক্ষতি হোক তা কখনো চাই না। বাঁচতে হলে তোমাকে নিয়েই বাঁচবো, আর তা না হলে সারা জীবন হয় ওই শয়তান প্রিন্সের বন্দী হয়ে থাকবো। মেহেকের কথা শুনে সিকান্দার মির্জা বলল, তোকে সারা জীবন বন্দি হয়ে থাকতে হবে না মা, তবে কিছুদিন তো থাকতেই হবে। আর মেহেক মা, যে করেই হোক তোকে চেষ্টা করতে হবে, যে করেই হোক আমাকে ওই বাড়িতে ঢোকাতে। কারণ আমি এখন চেষ্টা করে এখান থেকে তোকে নিতে পারলেও মুনকে পারবো না। তখন প্রিন্স মুনকে মেরে ফেলবে। এজন্য তোদের দুজনকে মুক্ত করতে আমাকে ওই বাড়িতে যেতে হবে। বিশেষ করে ওখানে কয়েকদিন থাকার ব্যবস্থা করতে পারলে ভালো হতো। মেহেক ওর বাবার কথা শুনে মন খারাপ করে বলল, কিন্তু বাবা, ওই লোক কিছুতেই তোমাকে বাড়িতে ঢোকাতে রাজি হবে না। উল্টো এ কথা বললে আমাকে সন্দেহ করবে। কি? সিকান্দার মির্জা কিছু একটা ভেবে বলল। তোকে একটা মিথ্যা বলতে হবে। কি মিথ্যা বলতে হবে? মেহেক ওর বাবার কথা শুনে চমকে ওঠে। সিকান্দার মির্জা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, মিথ্যা। আর এমন মিথ্যা যা প্রিন্সকে দুর্বল করতে যথেষ্ট হবে। মেহেক ওর বাবার কথা শুনে ভ্রু কুঁচকে বলে, তুমি কি বলছো? যে লোক এতটা হিংস্র, সে আর যাই হোক কোনো মিথ্যে শুনে দুর্বল হবে না বাবা। হবে রে মা, হবে। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি প্রিন্স বাচ্চাদের উপর বিশেষ দুর্বল। তাই তোকে এই সুযোগ কাজে লাগাতে হবে। মানে তোকে বলতে হবে তুই প্রেগনেন্ট। কি? ওর বাবার কথা শুনে মেহেকের হেঁচকি উঠে যায়। ব্যাগ থেকে পানি বের করে খেয়ে নেয়। তাতে হেঁচকি বন্ধ হয়েছে ঠিক, কিন্তু এখনো হতভম্ব ভাব কাটেনি। তা দেখে সিকান্দার মির্জা বলল, বাবা হয়ে মেয়েকে এমন কথা বলা ঠিক না, তা জেনেও বলতে হচ্ছে। কারণ প্রিন্সের হাত থেকে তোদের বাঁচানোর আর কোনো পথ খোলা নাই। আর মা, তোকে সত্যি সত্যি প্রেগনেন্ট হতে হবে না। তোকে শুধু প্রেগনেন্সির অভিনয় করতে হবে। আর তুই প্রেগনেন্ট শুনলে প্রিন্স খুশি হয়ে অবশ্যই তোকে তার কাছে কিছু চাইতে বলবে। আর তখন তুই আমার কথা বলবি। আর আমি হলপ করে বলতে পারি, প্রিন্স বাবা হওয়ার খুশিতে আমাকে বাড়িতে ঢোকাতে অনুমতি দিয়ে দিবে। মেহেক ওর বাবার কথা শুনে বলল, বাবা, তোমার কি মনে হয় আমি মিথ্যা বলবো আর উনি বিশ্বাস করবে? কখনোই না। বরং হসপিটালে নিয়ে আমার পরীক্ষা করবে। আর আমার বলা মিথ্যার জন্য মনকে কষ্ট দেবে আমাকে সাহায্য করতে। সিকান্দার মির্জা মেয়ের কথা শুনে বলল, তা তোকে ভাবতে হবে না। কিছুদিন যাক, তারপর তুই একদিন ভার্সিটিতে এসে অজ্ঞান হওয়ার অভিনয় করবি। তারপর তোকে পরীক্ষা নিরীক্ষা করবে আমার আনা ডাক্তার। আর তোর নকল রিপোর্ট তৈরি করে দেওয়া হবে। সেটা প্রিন্সকে দেখাবি। তারপর অভিনয় করে হলেও কিছুদিন অন্য ডাক্তার দেখাতে দিবি না। আর এর মধ্যে আমরা কাজ সেরে ফেলবো। মেহেক ওর বাবার কথা শুনে হতবাক। ওর বাবাকে বলল, তোমার মাথায় কত বুদ্ধি, আর আমি তোমার মেয়ে হয়ে এত বোকা কেন? সিকান্দার মির্জা মেয়ের কথা শুনে বলল, ব্যাপার না, সুন্দরী মেয়েদের বুদ্ধি একটু কমই থাকে। বাবা, সিকান্দার মির্জা মেয়েকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, তোর সাথে দুষ্টুমি করছি মা, তুই চিন্তা করিস না। আর ঠান্ডা মাথায় কাজ করবি। আজকে আমি যাই।
আর এই ভার্সিটিতে আমার এক বন্ধু আছে, তার মাধ্যমে তোর সাথে যোগাযোগ করব। ভালো থাকিস এবং মনকে ভালো রাখিস। কথাটা বলে সিকান্দার মির্জা বিদায় নেয়। তারপর থেকে মেহেক অনেক খুশি, নতুন করে স্বপ্ন দেখছে মুক্তি পাওয়ার। মেহেক হয়তো জানি না ভাগ্য বলে কিছু আছে, ওর স্বপ্ন সামনে কতটা ভয়ঙ্কর রূপ নেবে তা বুঝতে পারছে না। কিছু পেতে হলে যে কিছু হারাতে হয় তা ওর অজানা। 15 দিন পর কখনো কখনো সত্যি ঢেকে যায় মিথ্যের আড়ালে। সত্যি মিথ্যা বেড়া জালে আটকে ছটফট করতে হয়, তবু যেন মুক্তি নেই নিজের বিছানো মিথ্যার জাল থেকে। প্রিন্স বাইরে থেকে এসে মেহেককে জড়িয়ে ধরে, কপালে গালে চুমু দেয়। মেহেকের ঠোঁট দখল করে নিজের ভালোবাসা জাহির করে। যখন থেকে খবরটি পেয়েছে প্রিন্স খুশিতে আত্মহারা হয়ে গেছে, তার অস্তিত্বের অংশ আসছে পৃথিবীতে। কথাটা ভাবলে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। এক জীবনে প্রিন্সের আর কোনো চাওয়া নেই, প্রিন্স মাহমুদ বাবা হবে। এটা শোনার পর থেকে প্রিন্স আকাশে উঠছে। প্রিন্স সেই খুশিতে মেহেককে কোলে নিয়ে ঘুরেছে আর ভালোবাসি বলছে। মেহেক ভয় পেয়ে প্রিন্সের গলা জড়িয়ে ধরে বলল। ভয় করছে, পড়ে যাবো তো। প্রিন্স হাসছে, তবে তার চোখে পানি চিকচিক করছে, এ যেন সুখের অশ্রু জল। মেহেক আবার বলে ওঠে। আমাকে নিচে নামান প্লিজ। মেহেকের কথা শুনে প্রিন্স বলে। এই দেহে প্রাণ থাকতে তোমাকে পড়তে দিব ভাবলে কি করে? তবে তুমি যেহেতু নিচে নামতে হুকুম করেছো, মানতে তো হবেই বেগম সাহেবা। প্রিন্স মেহেককে কথাটা বলে কোল থেকে নামিয়ে বলল। এই যান, এখনই হসপিটালে চলো তো। সব কিছু ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করতে হবে তো। আমি তোমাকে আর আমার সন্তানকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। তাছাড়া আমার সব পরীক্ষা নিরীক্ষা তো করা হয়েছে। অযথা দৌড়ঝাঁপ করবে আবার না অসুস্থ হয়ে যায়। তার চেয়ে বাসায় বসে রেস্ট নেব, সেটাই ভালো হবে। খারাপ বলনি। তাছাড়া তোমার সব রিপোর্ট আমার হাতে আসার সাথে সাথে আমি ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়েছি। আর তুমি যেহেতু যেতে চাচ্ছ না, তাহলে আপাতত থাক। প্রিন্স নিচু হয়ে মেহেকের পেটে চুমু দিয়ে বলল। মা, তোমার বাবা অধীর আগ্রহে প্রতিটা ক্ষণ তার রাজকন্যার আগমনে অপেক্ষা করবে। তোমাকে কখনো কোনো কষ্ট ছুতে দিবে না। তোমার বাবা তোমাকে এতগুলো ভালোবাসে মা। মেহেক প্রিন্সের কথা শুনে মনে মনে বলল। পাগল হয়ে গেছে নাকি? কী সব বলছে? আচ্ছা, আমি ঠিকঠাক সামলাতে পারবো তো? আমার বাবার আস্থা রাখতে পারবো তো? অন্যদিকে প্রিন্স মেহেকের পেটের ওপর পরপর কয়েকটি চুমু দিয়ে দাঁড়িয়ে মেহেকের হাত মুঠোয় নিয়ে বলল। তুমি আজকে আমাকে যে খুশি দিয়েছো, তার জন্য অসংখ্য বার ধন্যবাদ জান। এই খুশিতে আজকে এই মুহূর্তে তুমি যা চাইবে তাই পাবে। বলো তুমি কি চাও? আমি যে চাইবো তা আপনি কখনো দেবেন না। তার থেকে এ বিষয় বাদ থাক, আমার কিছুই লাগবে না। প্রিন্স মেহেকের কথা শুনে মেহেককে জড়িয়ে ধরে বলল। তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি সোনা, তুমি ও মনের মুক্তি এবং তোমার বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছে ছাড়া অন্য যা চাইবে তা পেয়ে যাবে। শুয়ে কথা দিলে না রাখলেও ক্ষতি হয় তা জানেন তো। আর এখন আমার ক্ষতি মানে আমার ভেতরে যে মেহেক, আছে তারও ক্ষতি। বেশি বলে ফেলেছো। আর আমি কি জানি বা না জানি তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর ভুলেও আমাদের অনাগত সন্তানকে নিয়ে কিছু বলবে না, তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। মেহেক প্রিন্সের ধমক খেয়ে কেঁদে কেঁদে বলল। আমি কি সেধে আপনার কাছে কিছু চেয়েছি? নিজে দিতে চেয়ে আবার ধমক দিচ্ছেন। প্রিন্স মেহেকের চোখের পানি মুছে চোখে চুমু দিয়ে সরি বলার পর মেহেকের কি চায় তা জানতে চেয়েছে। মেহেক চুপচাপ বসে আছে, কিছুই বলছে না। তা দেখে প্রিন্স বলল। জলদি বলে ফেলো, না হলে আর এমন সুযোগ পাবে না। মেহেক প্রিন্সের কথা শুনে মনে মনে ভাবছে। ব্যাটা মাফিয়া, তোর কথায় শেষ পর্যন্ত তুই ফেঁসে যাবি। আর এখানে থেকে আমি আর মন তো পালাবই, সাথে তোর জীবন তছনছ করে দিব, যাতে আর কখনো কারোর সাথে খারাপ কিছু করতে না পারিস। তোর মতো মাফিয়ার লিডারের সন্তানের মা হব আমি, এটা তো দিবার স্বপ্ন, যা তোর মতো লোকের পক্ষে দেখা সম্ভব। এদিকে মনকে চুপচাপ বসে থাকতে দেখে প্রিন্স বলে উঠল। তাহলে আমার জানের কিছু চাই না। মেহেক তা শুনে সাথে সাথে ইনিয়ে বিনিয়ে বলে। বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে। প্রিন্স মেহেকের কথা শুনে রাগ উঠলেও বাচ্চার কথা চিন্তা করে বলল। তোমাকে আগেই বলেছি, মুক্তি এবং বাবার বাসায় যাওয়ার ব্যাপারে কিচ্ছু বলতে পারবে না। সো অন্য কিছু থাকলে বলো। আমি তো বাবার বাসায় যেতে চাইনি,
বরং বাবাকে দেখতে চেয়েছি। তাছাড়া বাবাকে দেখতে তার বাসায় যেতে হবে কেন? বাবা তো এখানে এসেও আমার সাথে দেখা করতে এবং আমাদের সাথে কিছুদিন থাকতে পারে। প্রিন্স মেহেকের কথা শুনে মনে মনে ভাবছে, মেহেক হঠাৎ সিকান্দার মির্জাকে এখানে আসার কথা বললো কেন? যে লোককে দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়, যাকে নিশ্চিহ্ন করতে ছোট থেকে এ পর্যন্ত স্বপ্ন দেখে এসেছি, যার জন্য মেহেকের চোখে আমি হিংস্র মানুষ, তাকে আসতে বলতে হবে? এটা কি একটা মেয়ের প্রতি তার বাবার ভালোবাসা নাকি গভীর কোনো ষড়যন্ত্র? কিন্তু ডাক্তার তো বলেছে এই সময় একজন গর্ভবতী মায়ের উপরে শারীরিক ও মানসিক চাপ পড়ে। সেজন্য ছোটখাটো বিষয়ে গর্ভবতী মা হীনমন্যতায় ভোগে, যার কারণে কখনো কখনো উদ্ভট আচরণ করতে পারে বা উদ্ভট সব ইচ্ছা জাগে। মেহেকের ওর বাবাকে দেখতে চাওয়া কি সেরকম কিছু? আচ্ছা, আমার সন্তানের কথা ভেবে কিছুদিন সিকান্দার মির্জাকে সহ্য করতে পারবো না? তাছাড়া এখানে এলে সিকান্দার মির্জার উপর কড়া নজরদারি করা যাবে। ওই লোক এবার আর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ক্ষতি করার আগেই প্রিন্স তার বিষ দাঁত ভেঙে দেবে। আচ্ছা, তাহলে কি আসার অনুমতি দিব? প্রিন্স যখন এসব ভাবনাতে বিভোর সে সময় মেহেক বলে উঠল, কি হলো বলছেন না কেন? বাবাকে কিছুদিন এই বাড়িতে আমাদের কাছে থাকতে দেবেন? মেহেকের কথা শুনে প্রিন্সের ধ্যান ভাঙল। প্রিন্স নিষেধ করতে যেও মেহেকের অবস্থা বিবেচনা করে বলল, ঠিক আছে, তোমার বাবাকে ফোন করে কিছুদিনের জন্য এখানে আসতে বলেছি। মেহেক কথাটা শুনে টুপ করে প্রিন্সের গালে চুমু দিল। প্রিন্স তো মেহেকের কাণ্ডে হতভম্ব হয়ে গেছে। যে মেয়ে কখনো ইচ্ছে করে ওর কাছে আসে না, সে কিনা তার গালে চুমু খাচ্ছে, ভাবা যায়? সাধারণ একটা কথা মেনে নেওয়াতে মেহেক এত খুশি হবে তা প্রিন্স ভাবতেই পারেনি। মেহেকের খুশির জন্য প্রিন্স জীবন দিতেও প্রস্তুত। কথাটা ভেবে প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে ঠোঁট দেখিয়ে বলল, সোনা, এখানে একটা লাগবে। রাতে দিব। প্রিন্স মেহেকের কথা শুনে টাসকি খেয়েছে। ইস, প্রিন্সের জীবনে এত সুখের মুহূর্ত আসবে কখনো ভাবিনি। ছোট থেকেই সবসময় ওর প্রিয় জিনিসগুলো কিছু বোঝার আগেই ওর থেকে দূরে চলে যায়। তারপর থেকে প্রিন্স নিজের চারপাশে এমন ব্যারিকেড তৈরি করেছে যে কখনো নিজের কাছে কাউকে আসতে দেয়নি। কিন্তু হঠাৎ করে একদিন সিকান্দার মির্জাকে দেখে প্রিন্সের সাথে ঘটে যাওয়ার অতীত চরম নিষ্ঠুরতার কথা মনে পড়ে যায়, যা প্রিন্স সবসময় ভুলতে চেয়েও ভুলতে পারে না। যে অতীত প্রায় রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন হয়ে হানা দেয়। পরিবার বলতে বাবা, মা, ছোট বোন ও ফুপুর পরিবার, তাদের সবার আদরের ছিল প্রিন্স। কিন্তু হঠাৎ করে একদিন সিকান্দার মির্জাকে দেখে প্রিন্সের সাথে ঘটে যাওয়া অতীতের চরম নিষ্ঠুরতার কথা মনে পড়ে যায়, যা প্রিন্স সবসময় ভুলতে চেয়েও ভুলতে পারে না। যে অতীত প্রায় রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন হয়ে হানা দেয়। পরিবার বলতে বাবা, মা, ছোট বোন ও ফুপুর পরিবার, তাদের সবার আদরের ছিল প্রিন্স। ফুপু সব সময় ওকে আদর করে জামাই বাবা ডাকতেন। তা নিয়ে বাবা তাকে খ্যাপাতো। সে সুখের সময় হারিয়ে গেছে, তবুও তার স্মৃতিটুকু আজও মনে রয়ে গেছে। অবশ্য সুন্দর মুহূর্তগুলো কখনো স্বপ্ন হয়ে আসে না, আসে অভিশপ্ত স্মৃতিগুলো দুঃস্বপ্ন হয়ে। ওর কানে ভেসে আসে সেদিন দুপুরে আব্বু ও আম্মুর মৃত্যুর আগে বাচ্চার আকুতি এবং বোনের আর্তনাদ, যা ঠিক থাকতে দেয় না। সে সাথে মনে পড়ে সবাই ওকে ছেড়ে চলে গেলেও একজন ওকে বুকে তুলে নিয়েছে, দিয়েছে সন্তানের পরিচয়। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য বাবার মতো ছায়া দিয়েছে। তাছাড়া আরও দুজন আপনজনদের কথা ভেবে বাঁচার লড়াই করে গেছে প্রতিনিয়ত। তাদের কাছে পাওয়া না হলেও আমার মনের সাথে তাদের রয়েছে অটুট বন্ধন। তা থেকে তারা বেখবর। তাদের একজন হচ্ছে ওর ছোটবেলার জীবনসঙ্গী এবং অন্যজন জীবনসঙ্গীর হৃদয়ের অংশ। হ্যাঁ, এটা সত্যি যে প্রিন্স ওর কষ্টকর অতীতকে ভুলতে চায়, তবে কিছু অতীত আছে যার সাথে ওর বর্তমান জড়িয়ে আছে। কথাটা ভেবে প্রিন্স বিড়বিড় করে বলল, অতীতের জের ধরে আমার বর্তমান নষ্ট হোক তা আমি কখনো চাই না। এখন এই প্রিন্স ছোট নেই যে ওর সামনে ওর আপনজনের কেউ ক্ষতি করবে আর বসে বসে ও আঙ্গুল চুষবে। যদি এমন ভেবে থাকে তাহলে চরম ভুল করবে। সে যে হোক না কেন, আমি প্রিন্স তাকে নিশ্চিহ্ন করে দেব। তাছাড়া মেয়েকে দেখতে বাবা আসবে, সে তো ভালো কথা। শত হলেও শ্বশুর বলে কথা, আপ্যায়ন তো করতেই হবে। কথাটা বলে প্রিন্স মুচকি হাসলো। অন্যদিকে মেহেকের খুশির সীমা নেই। প্রিন্স ওর বাবাকে এখানে আসার অনুমতি দিয়েছে, এটা আবার স্বপ্ন নয় তো? কথাটা ভেবে মেহেক নিজের হাতে চিমটি কাটল। ইস,
চিমটিটা জোরে কাটা হয়ে গেছে, তাই তো এখনো হাত বেশ ব্যথা করছে। এর মানে সত্যি ওর বাবা এখানে আসবে এবং ওকে আর মনকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে। মেহেকের বিশ্বাস হচ্ছে যে সে প্রিন্সের সাম্রাজ্যের থেকে তার 2 বোন ছাড়া পাবে। প্রিন্স বেটা বাবাকে আসার অনুমতি দিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। কি মজা! কথাটা ভেবে মেহেক মুচকি হাসছে। আচ্ছা, আমি এত খুশি হচ্ছি, তার রাক্ষসটা দেখলে তো সন্দেহ করবে। আমি যে কি করি না। তাছাড়া এখন দৌড়ঝাঁপ কম করতে হবে, না হলে ধরা পড়ে যাব। মেহেক কথাটা বিড়বিড় করে বলছে আর মুচকি হাসছে। এদিকে প্রিন্স ওর ডাক্তারের সাথে কথা শেষ করে বসে বসে ভাবছে সে যে বাবা হবে আর মেহেক মা হবে, সেটা তো সে মেহেকের আগেই সন্দেহ করেছিল। তবে তা মেহেককে বলেনি, কারণ মেহেক যদি এই মুহূর্তে সন্তান রাখতে অস্বীকৃতি জানায়, সে ভয়ে মেহেকের সাথে বিয়ের পর থেকে প্রিন্স একটা জিনিস খেয়াল করেছে। মেহেকের মাসিক সার্কেল অনিয়মিত হয়, 2 মাস কখনো 3 মাস পর পর হয়। সেজন্য ওর পরিচিত গাইনি ডাক্তার দেখানো হয়েছিল। তারপর থেকে পিরিয়ডের সমস্যা কিছুটা ঠিক হয়ে এসেছিল, কিন্তু হঠাৎ করে একদিন খেয়াল করে 3 মাস হয়েছে ওর ডেট মিস হয়েছে এবং ওর শরীর কিছুটা দুর্বল দেখায়। এতে প্রিন্সের সন্দেহ বাড়তে থাকে, কিন্তু একটা ভয়ের কারণে ডাক্তারের কাছে নিয়ে যায়নি। আর সে ভয় হচ্ছে মেহেক। মেহেক যে এখনো মন থেকে প্রিন্সকে মেনে নেয়নি তা প্রিন্স বুঝতে পারে। এখন বাচ্চার কথা শুনলে প্রিন্সের রাগ যদি বাচ্চার ওপর ওঠায়, বাচ্চাকে কষ্ট দিতে চায় প্রিন্সকে শাস্তি দিতে। মেহেকের শাস্তি প্রিন্স সহ্য করতে পারলেও ওর বাচ্চাটা সহ্য করতে পারবে না। সেজন্য ভেবেছিল আরও কিছুদিন পর মেহেককে ডাক্তারের কাছে নিয়ে যাবে, যাতে তখন কিছু করার সময় না থাকে। কিন্তু তার আগেই এর মধ্যে একদিন মেহেক ভার্সিটিতে গিয়ে অসুস্থ হয়ে যায়। ওখান থেকে ওকে হসপিটালে নেওয়া হলে প্রিন্সের কাছে সুখবর চলে আসে। প্রিন্স ভাবতে পারেনি মেহেক এত সহজে ওদের বাচ্চাকে মেনে নেবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে মেহেক খুশি মনে মা হওয়ার বিষয়টি মেনে নিয়েছে। এখন আর প্রিন্সের চিন্তা নেই। তাছাড়া আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে ওদের বিয়ের 1 বছর হতে। তাই প্রিন্স চায় ওদের ম্যারেজ অ্যানিভার্সারির দিন মেহেককে সারপ্রাইজ দিতে, সেই সাথে ওর অতীত পরিচয়, বর্তমান অবস্থান এবং পরিবারের সম্পর্ক জানাতে, যাতে এই সময়ে মেহেকের ওপর কোনো চাপ না পড়ে, ওর সন্তান সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পারে। আরেকটা বিষয়, মেহেক এখনো জানে না যে সেদিন ইউনিভার্সিটিতে গিয়ে ও অসুস্থ হলে ওখান থেকে ওকে যারা হসপিটালে নিয়ে যায় তাদের মধ্যে আমার একজন লোক ছিল। এই মেহেকের সব ব্লাড এবং ইউরিনের স্যাম্পল কালেক্ট করে আমাকে পাঠায়। আমি আমার পরিচিত হসপিটালে পরীক্ষা করাই, আর এদিকে মেহেক ভাবছে তার দেওয়া রিপোর্ট দেখে আমি চুপচাপ বসে রয়েছি। হায় রে মেয়ে মানুষ, এটাও বুঝলো না যেখানে আমার ভবিষ্যৎ জড়িয়ে আছে তাকে হেলাফেলা করা আমার পক্ষে সম্ভব নয়। তবে এসব ওকে সন্দেহ করে করিনি, সে কথাও বুঝিয়ে বলতে হবে। এটা করেছি কারণ আমি ওর শরীরের বিষয়ে চিন্তিত ছিলাম। তাছাড়া আমার শত্রুর অভাব নেই, যে কোনো ফাঁকে আমার বিরুদ্ধে মেহেকের দ্বারা ষড়যন্ত্রের জাল বিছিয়ে আমাকে ঘায়েল করার চেষ্টা করতে পারে। তাই আগে থেকেই সতর্ক থাকাই ছিল আমার লক্ষ্য। সময় যাচ্ছে তার নিজস্ব, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের স্রোতে প্রিন্স নিজেকে মেলে ধরতে প্রস্তুত করেছে। ইদানিং মহাব্যস্ত প্রিন্স মেহেককে সারপ্রাইজ দিতে হবে, সেজন্য ওর এবং মেহেকের ছোটবেলার ছবি, মেহেকের পছন্দ অপছন্দ দিক খেয়াল রেখে অল্প সময়ে সবকিছু করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তাই মেহেককে তেমন সময় দিতে পারছে না। এছাড়া 2 দিন হয়েছে মেহেকের বাবা এখানে আছেন। মেহেক বাবাকে পেয়ে ভীষণ খুশি, তাও ওর মুখ দেখে প্রিন্স বুঝতে পারছে আজকাল তো বাবা মেয়ে গল্প গুজবে মেতে থাকে বেশি সময়। এতে প্রিন্স হস্তক্ষেপ করে না। মেহেক খুশি, তাতেই প্রিন্স খুশি। এদিকে মন মেহেকের সাথে সম্পূর্ণ ভিন্ন। সে বাবার কাছে তেমন যায় না। ওর যত কথা আর আবদার হচ্ছে প্রিন্সের সাথে। তাই তো প্রিন্স বাসায় এলেই তার কাছে ছুটে যায়, বিড়াল ছানার মতো কোল ঘেঁষে বসে থাকে। সে খালামণি হবে, সে খুশির জাহির করে। পুচকুকে নিয়ে কি করবে না করবে তার পরিকল্পনা প্রিন্সকে বারবার শুনিয়ে কান পচানোর জোগাড়। প্রিন্সের কাছে মনে হয় ওরা না থাকলে প্রিন্সের জীবন এত সুন্দর হতো না। প্রিন্সের আজ বাসায় আসতে আসতে বেশ রাত হয়ে গেছে। বাসায় এসে নিজের রুমে গিয়ে দেখে মেহেক ঘুমিয়ে আছে। ওকে বিরক্ত না করে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে মনের রুমে যায়। ওখানে গিয়ে দেখলো মন ঘুমিয়ে আছে। প্রিন্স মনের মাথায় হাত বুলিয়ে বলল, সরি এঞ্জেল, তোমাকে এবং তোমার বোনকে সময় দিতে পারছি না। পার্টি, কাজ সব মিলিয়ে কিছুটা ব্যস্ত আছি তো তাই।
কথাটা বলে মনের কপালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে আসে। বাহির থেকে না খেয়ে আসলেও এত রাতে কিছু খেতে ইচ্ছে করছে না, তাই রাতে প্রিন্সের খাওয়া হলো না। প্রিন্স নিজের রুমে এসে বিছানায় শুয়ে মেহেককে নিজের কাছে টেনে এনে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। অতীত বর্তমান নিয়ে ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ল। স্কুল ড্রেস পরা ছেলেটি স্কুল থেকে বাসায় এসে ড্রয়িং রুমে বসে মামা বলে চিৎকার করছে। প্রিন্স কি একে চেনে? কথাটা ভাবছিল সে সময়ে। ছেলেটা আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ড্রয়িং রুমে ব্যাগ রেখে সামনের দিকে যাচ্ছিল। সে সময় তার চোখে পড়ে ফ্লোরে, সেখানে লাল রঙের ছোপ ছোপ দাগ। দেখে ভয় পেয়ে জোরে জোরে মা বলে চিৎকার করে ডাকছে। সে সময় ছেলেটার কানে কারো আর্তনাদের শব্দ ভেসে এলো। শব্দের উৎস খুঁজতে এদিক ওদিক তাকে কিছুটা সামনে গিয়ে থমকে গেছে। সামনে ছেলেটির ছোট বোনটা রক্তাক্ত অবস্থায় পড়ে গঙ্গাচ্ছে। তার পাশে বাবা বুকে হাত দিয়ে ব্যথায় আর্তনাদ করছে। তার শার্ট তাজা রক্তে ভিজে চুপচুপে হয়ে গেছে। ছেলেটির বোন ও বাবার অবস্থা দেখে কাঁপতে কাঁপতে ওদের পাশে গিয়ে ঠাস করে ওখানে বসে পড়ল। মুহূর্তের মধ্যে কথা বলার শক্তি যেন কোথায় হারিয়ে ফেলেছে। চোখে শুধু একটা ভরসার হাত খুঁজে বেড়াচ্ছে। সে হাত কোথায়? এদিকে ছেলেটার বাবা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিজের কথা না ভেবে ছেলের দিকে হাত বাড়িয়ে দেয়। ছেলেটি বাপের বুকের উপর ঢলে পড়ল। বাবা ছেলেকে জড়িয়ে ধরে বলল, এখান থেকে পালিয়ে যা, ওরা জানতে পারলে তোকেও বাঁচতে দেবে না। বেঁচে থাকতে হবে, ওদেরকে বাঁচাতে, তোকে ওদের বাঁচাতে হবে। ইমরান মাহমুদ কথাগুলো অনেক কষ্ট করে বলতে পারলেও এরপর থেকে তার মুখ থেকে আর কিছু শুনতে পেল না ছেলেটা ওর বাবার আর কোনো শব্দ না পেয়ে মুখ তুলে তার দিকে তাকিয়ে দেখে ওর বাবা উপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকানোটা কেমন অস্বাভাবিক লাগছিল। ছেলেটা বাবাকে কয়েকবার ঝাঁকালো, তবে বাবার কোনো রেসপন্স পেল না। ছোট হলেও বুঝতে পারছে ওর বাবা ওকে একা করে পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে। কারণ এই তো কিছুদিন আগেই তো ওদের ছেড়ে ওর দাদু চলে যায়। দাদুকে তখন কত ডেকেছে, দাদু ঘুম থেকে ওঠেনি। তখন বাবা বলছিল, খোকা, তোর দাদু আমাদের ফাঁকি দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। তাহলে ওকে ফাঁকি দিয়ে বোন এবং বাবাও আল্লাহর কাছে চলে গেল। বোনের নিথর বাবার নিষ্প্রাণ দেহ দেখে ছেলেটা চিৎকার করে কেঁদে দেয়। কিছুক্ষণ এভাবে থাকার পর কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়। বাবা ও বোন তো এখানে, কিন্তু ওর মা কোথায়? বাবা ফাঁকি দিচ্ছে, মা কি তা জানে? কথাটা মনে হতেই কাঁপতে কাঁপতে ভিতরের রুমের দিকে পা বাড়ায়। তখনও ছোট মনে ক্ষীণ আশা ছিল, ওর মা ঠিক আছে, মা এলে হয়তো বাবা ফাঁকি দিতে পারবে না, বোনটাও মায়ের বকুনি খেয়ে ঠিক ফিরে আসবে। কিন্তু রুমের মধ্যে ঢুকে ওর ভাবনাগুলো গুলিয়ে গেল যখন সামনে তাকিয়ে দেখে ওর মা মাটিতে শুয়ে আছে। তার চারপাশে রক্তের ছড়াছড়ি হয়ে রয়েছে। মায়ের মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে কেমন বিভৎস দেখাচ্ছে। রক্তের সাদা টাইলসের ফ্লোর লাল হয়ে আছে। এটা দেখে ছেলেটি গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। চিৎকার করতে চাইলেও আওয়াজ বের হচ্ছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পর চিৎকার করে। অন্যদিকে প্রিন্স ঘুমের মধ্যে মা বলে চিৎকার করে উঠল। রুমের মধ্যে এসি চলছে, তবুও প্রিন্সের শরীর বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আবারও সেই বিভৎস স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেছে। ছোট থেকে স্বপ্নটা ওর পিছু ছাড়ছে না। স্বপ্নটা দেখার পর ওর ছটফটানি বেড়ে যায়। প্রিন্সের ইচ্ছে করছে গলা ফাটিয়ে চিৎকার করতে, কিন্তু শরীরে কোনো শক্তি পাচ্ছে না। শরীর নিস্তেজ হয়ে আসছে। এটা নতুন নয়। প্রিন্স যতবার এই স্বপ্নটা দেখে ততবার ওর এমন হয়। কারণ স্বপ্নে দেখা ছেলেটা যে আর কেউ না, প্রিন্স নিজে। আর স্বপ্নটা হচ্ছে ওর অতীত জীবনের একটা অংশ। প্রিন্সের অস্থির লাগছে এভাবে আর কিছুক্ষণ বসে থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে। প্রিন্স অনেক কষ্ট করে বিছানায় থেকে নেমে ঢুলতে ঢুলতে বারান্দায় চলে যায়। আশ্চর্যের বিষয় হচ্ছে একই বিছানায় শুয়েও মেহেক প্রিন্সের চিৎকার বা অস্থিরতা কিছুই টের পায়নি। সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। একই সাথে থেকেও একজন আরেকজনের হৃদয় থেকে কতটা দূরে। অন্যদিকে প্রিন্স বারান্দার ফ্লোরে গিয়ে ঠাস করে শুয়ে বাহিরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। প্রিন্সের এই মুহূর্তে কারো কাঁধের প্রয়োজন ছিল, যার কাঁধে মাথা রেখে কিছুক্ষণের জন্য অতীতের ভয়ঙ্কর স্মৃতি ভুলে থাকতে পারবে। কিন্তু সে কপাল নিয়ে তো প্রিন্স আসেনি।
এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য ওকে লড়াই করতে হয়েছে প্রতিনিয়ত নিজের সাথে। যে বয়সে মায়ের ভালোবাসা বাবার শাসন দরকার, সে ছিল সেই বয়সে অন্ধকার জগৎ। যে বয়সে মায়ের ভালোবাসা বাবার শাসন দরকার, সে বয়সে অন্ধকার জগতে নিজেকে টিকিয়ে রাখার লড়াই নামতে হয়েছে তাকে। প্রিন্সের চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। প্রিন্স আকাশের দিকে তাকিয়ে ফিরে গেল ওর অতীত জীবনে। সেদিনের ছেলেটি হচ্ছে প্রিন্স, আর কেউ নয়। সেদিন প্রিন্স মায়ের রুমে গিয়ে মাকে এমন অবস্থায় দেখে সহ্য করতে না পেরে ওখানে অচেতন হয়ে পড়ে। তারপর কি হয়েছে বলতে পারবে না। ওর জ্ঞান ফিরে পরের দিন সন্ধ্যায়। জ্ঞান ফিরে অপরিচিত জায়গায় নিজেকে আবিষ্কার করে মামা বলে ডেকে ওঠে। হঠাৎ মনে পড়ে যায় বাবা, বোন ও মায়ের রক্তাক্ত মুখ। ছোট প্রিন্স সেদিন বুঝতে পারে না সে যা দেখেছে তাকে কোনো ভয়ঙ্কর স্বপ্ন নাকি বাস্তব, আর সে এখানে এলোই কি করে। এদিকে প্রিন্সের আওয়াজ শুনে দরজা খুলে কেউ রুমে ঢোকে। প্রিন্স লোকটাকে দেখে বলল, আঙ্কেল আপনি? প্রিন্স লোকটাকে জড়িয়ে ধরে বলল, আঙ্কেল আমি বাসায় যাব, মা বাবা আমার জন্য অপেক্ষা করছে, আপনি আমায় এক্ষুনি নিয়ে বাসায় চলুন। লোকটাও, ও সরি, বারবার লোকটি বলছি কেন, তার পরিচয় তো আপনাদের দেওয়া হয়নি। লোকটার নাম হচ্ছে সাখাওয়াত হোসেন, প্রিন্সের বাবা ইমরান মাহমুদের ছোটবেলার বন্ধু। সাখাওয়াত প্রিন্সের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু প্রিন্স কিছুতেই শান্ত হতে চাচ্ছে না। তখন বাধ্য হয়ে সাখাওয়াত হোসেন প্রিন্সকে বলেন, তারা এখন কিছুতেই ওখানে যেতে পারবে না, কারণ প্রিন্সের পরিবারের সবাইকে যে বা যারা খুন করেছে তারা জানতে পারলে ওকেও খুন করবে। তাছাড়া কিছুক্ষণ আগে প্রিন্সের বাবা, বোন ও মায়ের দাফন সম্পন্ন হয়েছে। ওখানে যে লাভ তো কিছু হবে না, বরং এতে ওর জীবনের উপর হুমকি হয়ে দাঁড়াবে। কিন্তু সব কিছু শুনেও প্রিন্স জেদ করতে থাকে। সাখাওয়াত প্রিন্সকে সামলাতে না পেরে ডাক্তারকে খবর দেন। ডাক্তার এসে প্রিন্সকে ঘুমের ইঞ্জেকশন দেন। এরপর থেকে প্রিন্স যখনই বাড়িতে যেতে পাগলামি করে তখন তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। প্রিন্স যেন কেমন হয়ে যেতে থাকে। ওকে দেখলে স্বাভাবিক বাচ্চাদের মতো লাগে না, খাওয়া দাওয়া করে না, ইঞ্জেকশন ছাড়া ঠিকমতো ঘুমায় না। তা দেখে সাখাওয়াতের কষ্ট হয়। সে প্রিন্সকে কাছে বসে বোঝাতে চেষ্টা করে, এমন করলে তো হবে না, জীবন কারোর জন্য থেমে থাকে না, জীবনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। সাখাওয়াতের কথায় প্রিন্সের কোনো প্রতিক্রিয়া হয় না, সে একভাবেই পড়ে আছে। তা দেখে সাখাওয়াত বারবার বোঝায়, প্রিন্সকে বলে। তার কথা শুনে প্রিন্সের চোখ ঝলমল করে উঠল। বাবাও তো ওকে তাদের বাঁচাতে বলেছিল, কিন্তু এতদিন কথাটা মনে পড়েনি কেন? আর ওরা কোথায় আছে তা তো প্রিন্স জানে না, তাহলে এখন ওদের খুঁজবে কি করে? তাছাড়া কারা ওর বাবা মা ও বোনকে হত্যা করেছে? কথাটা ভেবে প্রিন্স সাখাওয়াতকে জিজ্ঞেস করেন সে ওর মা, বাবা ও বোনের খুনিকে চেনে কিনা। সাখাওয়াত হোসেন প্রিন্সকে বলেন সে চিনে না, তবে সন্দেহ করছে এই খুনের সাথে সিকান্দার মির্জা মানে ওর ফুফা এসবের মধ্যে জড়িত থাকার সম্ভাবনা বেশি। কারণ সাখাওয়াত হোসেন খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে এই ঘটনা ঘটার দিন সকালে সিকান্দার মির্জা ওর ফুফু ও তার মেয়েকে নিয়ে উধাও হয়ে গেছে। যেখানে ওর ফুফু অসুস্থ, ডাক্তার তাকে রেস্ট করতে বলেছে। কথাটা জানার পর থেকে প্রিন্সের লক্ষ্য সিকান্দার মির্জাকে খুঁজে খুনিদের কাছে পৌঁছানোর। প্রিন্স সাখাওয়াতকে বলে, সিকান্দার মির্জা এবং খুনিদের শাস্তি দিতে হলে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে খুনিরা ওর ছায়া দেখলেও ভয় পায়। এই কথা শুনে সাখাওয়াত হোসেন আমতা আমতা করে প্রিন্সকে বলেন সে মাফিয়াদের সাথে জড়িত আছে। যদি প্রিন্স ইচ্ছে করে সেও মাফিয়াদের একজন সদস্য হতে পারবে, কিন্তু শর্ত একটাই, যাই করুক না কেন ওকে পড়াশোনা ভালো মতো করতে হবে এবং ভবিষ্যতে ওর বাবার সব কিছু ওকে বুঝে নিতে হবে। প্রিন্স সাখাওয়াতের শর্তে রাজি হয়ে যায়। তারপর শুরু হয় ওর নতুন জীবন। এর মধ্যে সাখাওয়াত সোসাইটিতে প্রিন্সকে নিজের ছেলে বলে পরিচয় দেন। এতে সাখাওয়াতের স্ত্রী খেপে যান এবং শর্ত দেন হয় এ ছেলে থাকবে তার জীবনে, না হলে তিনি। সাখাওয়াত প্রিন্সকে বেছে নিলে রাগ করে তার স্ত্রী তার থেকে তালাক নিয়ে চলে যায়। সাখাওয়াতের স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়াতে প্রিন্স নিজেকে দায়ী করে। সেদিন থেকে প্রিন্স একটু একটু করে বদলে যেতে থাকে।
এদিকে সাখওয়াত প্রিন্সের দায়িত্ব তো নিয়েছে, কিন্তু ভালোবাসাও সময় দিতে ব্যর্থ হয়েছে। প্রিন্সের অবুঝ মন একটু আদর ভালোবাসার জন্য সব সময় ব্যাকুল হয়ে থাকতো। প্রিন্সের নিজেকে ভালোবাসার কাঙ্গাল মনে হতো। আদর ভালোবাসা না পেয়ে এক বুক অভিমান নিয়ে ধীরে ধীরে প্রিন্স বড় হতে থাকে। ওর কোমল হৃদয় আস্তে আস্তে কঠিন রূপ ধারণ করে। ছোট থেকে মাফিয়াদের গ্রুপের সাথে যুক্ত হওয়াতে প্রিন্সের কাছে খুন করা, মারামারি করা ডাল ভাত হয়ে যায়। প্রিন্স প্রথম খুন করে 16 বছর বয়সে, তাও ওর বাবা সাখওয়াতের বসকে। সে থেকে সাখওয়াত হয়ে যায় ছোট লিডার। সাখওয়াত ছেলের সাহসিকতা দেখে মুগ্ধ হন। সাখওয়াত হোসেন বুঝতে পারে তার বসকে খুন করাতে সবাই প্রিন্সকে মারার সুযোগ খুঁজছে। তাই তিনি সিদ্ধান্ত নেন ছেলেকে লেখাপড়ার জন্য বাহিরে পাঠাবে এবং সেই সাথে বিদেশে তার যে পরিচিত মাফিয়া গ্রুপ আছে তাদের সাথে প্রিন্সকে পরিচয় করিয়ে দিবে। তাহলে প্রিন্স ভবিষ্যতে ইন্টারন্যাশনাল মাফিয়া হতে পারবে। প্রিন্স যেন সাখওয়াত হোসেনের ইচ্ছেকে নিজের করে নিল। আস্তে আস্তে পড়াশোনার পাশাপাশি জড়িয়ে পড়ল নানান অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে। এক সময় দেশে ও বিদেশের মাটিতে তার পরিচিতি লাভ করে। তবে সমাজের চোখে সে একজন পাকা ব্যবসায়ী, কিন্তু তার অন্য পরিচয় শুধু জানে শত্রুরা। প্রিন্স সবসময় মাফিয়াদের রুলস ফলো করত, তাই তো আজকে এখানে পৌঁছতে পেরেছে। মাফিয়াদের একটি রুলস হচ্ছে, তোমাকে ওপরে উঠতে হলে বা লিডার হতে চাইলে এখন যে তোমার লিডার আছে তাকে খুন করে তোমাকে লিডার হতে হবে। প্রতিটা লিডার নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা করে রাখে, আর মাফিয়ার সব সদস্য চাইলেও কিন্তু লিডার হতে পারে না। যার ভিতরে অত্যাধিক পরিমাণ সাহস, বুদ্ধি, একনিষ্ঠতা থাকে বা হিংস্রতা থাকে, কাউকে খুন বা গুম করতে দ্বিতীয়বার ভাবতে হয় না, তারাই একসময় লিডার হয়। আর প্রিন্সের মধ্যে এইসব কিছু ছিল বলে সে লিডার হতে পেরেছে। তবে প্রিন্সের রুলস হচ্ছে বিনা কারণে কাউকে মারা যাবে না, আর যারা গরিব তাদের ভুলেও ওদের টার্গেট বানানো যাবে না। এই দুটি কাজকে প্রিন্স তো পাপ মনে করে। তবে প্রিন্স যতই রুলস থাকুক দেখ না কেন, একটা কথা আছে, পাপ কাজের ভিতরে পূর্ণ থাকতে পারে না। তাই তো অনেক সময় প্রিন্সের অজান্তেই গরিব ও বিনা অপরাধী ছাড়াও ওদের দলের ছেলেরা অনেককে মেরে ফেলে। আর সে খবর প্রিন্সের কানে এলে প্রিন্স তাদের মেরে ফেলে। প্রিন্স মাঝে মাঝে ভাবে তার মাঝে থেকে মায়া, মহব্বত, অনুভূতি সবকিছু একেবারে উঠে গেছে। তা না হলে যে প্রিন্স রুমে টিকটিকি দেখলে ভয় পেয়ে চিৎকার করে বাড়ি মাথায় তুলতো, সে কিনা আজ হাসতে হাসতে মানুষ খুন করে। আর যে সেভাবে খুন নয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে খুন করে। তাতে ওর কলিজা একটুও কাঁপে না। প্রিন্স যেদিন থেকে শুনেছে সে বাবা হবে, সেদিন থেকে তার কাছে এই খুন খারাপই বিষাক্ত লাগছে। ওর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পথ থেকে ফিরে আসতে ইচ্ছে করছে, কিন্তু আদৌ কি তা সম্ভব? সে যে এই পথ থেকে ফিরে আসতে ভয় পাচ্ছে, কারণ সে তো জানে এ রাস্তায় একবার ঢুকলে মৃত্যু ছাড়া ফেরা যায় না। আর ওর একটা ভুল পদক্ষেপ মুন, মেহেক এবং ওর অনাগত সন্তানের জন্য মৃত্যু ডেকে আনতে পারে। তাই তো ফেরার সাহস পাচ্ছে না। এসব ভেবে ভেবে কুলকিনারা পায় না। প্রিন্স কিছুদিন হয়েছে কাউকে তেমন কঠিন শাস্তি দিচ্ছে না, আর খুনও করছে না। তাতে যে ওর দলের মধ্যে ফিসফিস চলছে তা প্রিন্স ভালোই বুঝতে পারছে। তবে প্রিন্স ঠিক করেছে তার বাচ্চাটা পৃথিবীতে না আসা পর্যন্ত সে নিজের রাগকে এবং রক্তের নেশা কন্ট্রোল করবে। কথাটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। দূর থেকে ভেসে এলো আজানের সুমধুর ধ্বনি, যা প্রিন্সের মন কোথাও নাড়া দিয়ে ওঠে। প্রিন্স সব ভাবনার অবসান ঘটিয়ে অবশেষে নামাজ পড়ার জন্য রুমে যায়। প্রতিদিন তো এই সময় ঘুমিয়ে কাটায়, আজকে না হয় অজু করে নামাজ আদায় করে ঘুম দিবে, তাতে যদি মনের অস্থিরতা কিছুটা দূর হয়। কথাটা ভেবে অজু করতে চলে যায়। প্রিন্স নামাজ শেষ করে দেখে মেহেক ঘুম থেকে ঢুলতে ঢুলতে উঠছে। প্রিন্স বুঝতে পারছে মেহেক নামাজ পড়তে ঘুম থেকে উঠেছে। প্রিন্স মেহেকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কোনো সাহায্য লাগবে কিনা। মেহেক হঠাৎ করে প্রিন্সের গলা শুনে চমকে যায়, কারণ মেহেক প্রায় এই সময় ঘুম থেকে উঠে নামাজ আদায় করে, আবার কখনো কখনো আরও পড়ে, কিন্তু এর মধ্যে কখনো প্রিন্সকে জাগতে দেখেনি। তাই হঠাৎ আওয়াজ পেয়ে ভয় পেয়ে যায়। পরে নিজেকে সামলে বলে, না, ঠিক আছে, আমাকে সাহায্য করতে হবে না। আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন। প্রিন্সের মেজাজ খারাপ হয়ে গেল। এই মেয়ে একবার আপনি একবার তুমি বলে, যেখানে প্রিন্স সবসময় ওকে তুমি করে বলতে বলেছে। প্রিন্সের ইচ্ছে করছে এখনই তাকে শাস্তি দিতে, কিন্তু মেহেক নামাজ পড়বে তাই ছেড়ে দিল। মেহেক আর কিছু না বলে ঘুমাতে চলে যায়।
এদিকে মেহেক অনেকক্ষণ ধরে নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে তার মিথ্যার জন্য ক্ষমা চাচ্ছে, প্রিন্সের গুহা থেকে বের হতে সাহায্য চাইছে। তার বাবা যা করতে চাইছে তার সফল হতে আল্লাহর কাছে দোয়া ও সাহায্য চায়। তার অভিনয় যেন প্রিন্সের হাতে ধরা না খায়, তার জন্য দোয়া চাইছে। এদিকে প্রিন্সের ঘুম আসছে না, মেহেক এখনো আসছে না। না জানি আল্লাহর কাছে কি কি চাইছে যে এত দেরি হচ্ছে। এক সময় প্রিন্স অধৈর্য হয়ে বলল, বউ, তোমার কি আজকে নামাজ শেষ হবে না? প্রিন্সের কথা শুনে মেহেক মোনাজাত সম্পন্ন করে নামাজের পার্টি রেখে ঘুমাতে এলো। মেহেক বিছানায় শোয়া মাত্র প্রিন্স মেহেককে জাপটে ধরে। মেহেক প্রিন্সের দিকে তাকিয়ে বলল, সব সময় ঝাপটাঝাপটি না করলে চলে না। ইস, ছাড়ুন তো, আমার একটু ভালো লাগছে না। প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে বলল, তা হয় না সোনা, আমাকে রেখে সারা রাত একা একা ঘুমিয়ে সাহস বেড়ে গেছে না? এখন তো তোমাকে ছাড়তে পারবো না। গতকাল সকালের ও রাতের আমার পাওনাগুলো তোমার কাছে রয়ে গেছে, তা আদায় করতে হবে না? কথাটা বলে মুচকি হেসে মেহেকের ওষ্ঠ দখল করে নেয়। একটু একটু শুষে নেয় মেহেকের সকল ক্লান্তি। এক সময় ডুবে যায় ভালোবাসার অথৈ সাগরে। 2 দিন পর, আজকে একটা বিশেষ দিন প্রিন্সের জন্য। আজ থেকে 1 বছর আগে এই দিনে মেহেককে জীবনসঙ্গী রূপে পেয়েছে। তার অন্ধকার জীবনে আলোর মশাল হয়ে মেহেকের আগমন ঘটে। তাই তো প্রিন্স আজকের দিনটা স্মরণীয় করতে কোনো কমতি রাখতে চায় না। সেজন্য সকাল থেকে ব্যস্ত সময় কাটছে, খাবার সময়টুকু পর্যন্ত পাচ্ছে না। কারণ প্রিন্স আজকে সন্ধ্যা থেকে মেহেকের সাথে একান্তে কিছু সময় কাটানোর জন্য সব ব্যবস্থা করে রেখেছে। তাছাড়া আগামীকাল সন্ধ্যায় মেহেকের অর্নারে একটা পার্টিও রেখেছে। আগামীকালের পার্টির সব অ্যারেঞ্জমেন্ট আজকে করতে হচ্ছে, যেহেতু প্রিন্স ভেবে রেখেছে আজকের সন্ধ্যায় থেকে আগামী 24 ঘন্টা মেহেকের সাথে ছায়ার মতো থাকবে আর প্রতিটি মুহূর্ত স্মরণীয় করে রাখবে। এছাড়া ভালোবাসার সাগরে সাঁতার কাটাও তো আছে। অবশ্য প্রিন্সের ইচ্ছে আজকে রাতে মেহেককে নিজের অতীত ও বর্তমান সম্পর্কে বলবে। দেখা যাক কি হয়। অন্যদিকে মেহেক নাস্তা শেষে সিকান্দার মির্জার সাথে দেখা করতে তার রুমে যায়। আজকাল মেহেক আর সিকান্দার মির্জার বেশি সময় কাটছে গল্পগুজব করে। মেহেক তার বাবার রুমে বাহির থেকে উকি দিয়ে দেখে তা ওর বাবা রুমের ভিতরে পায়চারি করছে। তা দেখে মেহেক বলল, আসবো আপু? সিকান্দার মির্জা মেয়েকে দেখে হেসে হেসে বলল। আয় মা। মেহেক ভিতরে এলে সিকান্দার মির্জা মেয়েকে বুকে জড়িয়ে ধরে জোরে জোরে বলল। শুভ বিবাহবার্ষিকী মা। মেহেক বাবার কথা শুনে বিরক্ত হয়ে বলল। বাবা, তুমিও? সিকান্দার মির্জা মেয়ের কানে ফিস ফিস করে বলল, দেওয়ালেরও কান আছে, তাছাড়া যা করার আজকের মধ্যেই করতে হবে। কারণ আমি গতকাল রাত থেকে খেয়াল করে দেখেছি বাড়িতে প্রিন্সের গার্ডদের সংখ্যা অন্য দিনের তুলনায় কম। তাই যা করার আজকেই করব। মা, তুই তৈরি তো? মেহেক মাথা ঝাঁকিয়ে হ্যাঁ। নাস্তা করেছো বাবা? মেহেক মাথা ঝাঁকিয়ে বলল হ্যাঁ। সিকান্দার মির্জা মেয়ের কথা শুনে হ্যাঁ বলে। বাবা মেয়ে আরো কিছুক্ষণ গল্প করে উঠে পড়ে। এদিকে প্রিন্স মুনকে বলে তাকেও মেহেককে নিয়ে ওর আরেকটি বাড়ি আছে, সেখানে আগামীকাল সকালে ঘুরতে নিয়ে যাবে। কারণ পার্টির ব্যবস্থা ও বাড়িতে করা হচ্ছে। মন মুখে হাত দিয়ে অবাক হয়ে বলল, ও মা, তাই? ভাইয়া, তোমার আরেকটি বাড়িও আছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা ভাইয়া, তুমি 2টা বাড়ি দিয়ে কি করবে? মনের কথা বলার ঢং দেখে প্রিন্স হেসে দেয়। মনের মাথায় টোকা দিয়ে বলল, আরে পাগল, আমার 2টো না 4টে বাড়ি আছে। আর তুই চিন্তা করিস না, আমার 4টে বাড়ির মধ্যে একটা বাড়ি তোকে আর তোর বরকে দিয়ে দিব। মন কপট ট্রাক দেখে শাসনের সুরে ভাইয়া বলে ডেকে ওঠে। প্রিন্স তা দেখে বলে, ভয় পাইছি তো বাচ্চা। প্রিন্সের কথা শুনে মন খিলখিল করে হেসে উঠল। মনের মুখে হাসি দেখে প্রিন্স মনে মনে বলল, বাচ্চা, তোর মুখে হাসি ফোটাতে আমি আমার জীবন দিতেও প্রস্তুত আছি। আমার আর মেহেকের 3টা বাচ্চা হলেও তুই থাকবি আমার বড় বাচ্চা। প্রিন্স ও মন আরো কিছুক্ষণ আড্ডা দেয়। প্রিন্স মনকে বলে আজকে তাড়াতাড়ি ঘুমোতে, আগামীকালের পার্টি। আমারগুলো মূল বাচ্চাটার জন্য অপেক্ষা করছে। তুমি নিজেকে বেশি চালাক ভাবছো। আমাকে ঘুমাতে বলে তুমি আপুকে সারপ্রাইজ দেবে, তাই না? কি ভেবেছো আমি বোকা? তোমার চালাকি বুঝতে পারবো না? প্রিন্স মনের কথা শুনে জিহ্বায় কামড় দিয়ে বলল, আমার ঘাড়ে কয়টা মাথা যে আমাদের মনকে বোকা ভাবতে যাব? আমাদের মন শোনা তো গাধি। কথাটা বলে প্রিন্স হেসে দিল। মন প্রিন্সকে মারতে এলে প্রিন্স দৌড়ে পালায়। সারাদিন প্রিন্সের দেখা না পেলেও সন্ধ্যা হওয়ায় কিছুক্ষণ আগে বাড়িতে আসে।
তবে প্রিন্স প্রতিদিন মেন গেট দিয়ে ঢুকলেও আজকে বাগানের মধ্যে দিয়ে বাড়িতে আসে, হঠাৎ করে এসে মেহেককে চমকে দিতে। কিন্তু প্রিন্স তো জানে না, উল্টো তার জন্যই বাড়িতে চমক অপেক্ষা করছে। প্রিন্স রুমে এসে চমকে ওঠে। এই লোকের এত সাহস! যেখানে গার্ডেরা তার রুমে ঢোকার সাহস পায় না, সেখানে এই লোক তার রুমে ঢুকে ক্ষান্ত হয়নি, আলমিরা খুলে রীতিমতো টাকা ও অলংকার চুরি করছে। অন্যদিকে সিকান্দার মির্জা যা করার আজকেই করবে, সেজন্য মেহেককে বলেছে নিচে নজর রাখতে, যাতে প্রিন্স এলে তাকে সংকেত পাঠাতে পারে।